ভাঙড়ের এক ব্যক্তির নাম কাটা গিয়েছে। যদি কারো নাম কাটা গিয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা অফারটা শুধু আইএসএফ এর জন্য নয়, সবার জন্য বলছি। আমি এসআইআর নিয়ে যখন ক্যাম্প করেছিলাম কি বলেছিলাম, যদি একজন ভাঙড়ের ভোটারের নাম কাটা যায় তার হয়ে আইনি লড়াই আমি করব। আজকের এই স্টেজ থেকেও বলছি, ভোট দেবেন আর নাই দেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভোট দেন আমি জিতে বিধানসভায় যাব, না ভোট দিলে আমি বিধানসভায় যেতে পারবো না। কিন্তু মানুষের জন্য যে লড়াই করছি, মানুষের জন্য লড়ে যাব, একথা আপনাদের জানিয়ে বলছি। ইভেন শুধু আইএসএফ এর কর্মী সমর্থক নয় বা শুভাকাঙ্ক্ষী নয় বা সাধারণ মানুষ নয়, যদি তৃণমূলের কোনো বন্ধুরা যদি এসআইআর এর অ্যাডজুডিকেশন বা নাম ডিলিট হয়ে গিয়েছে সে যদি আতঙ্কে থাকে, তাকেও আমি অফার দিয়ে যাচ্ছি। আমি জানি আপনি আমাকে ভোট দেবেন না, আপনার ভোট ঠিক করলে আপনার ভোট তৃণমূলে যাবে, তারপরেও বলে যাচ্ছি আর্টিকেল 326 আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন তার জন্য গোপনে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রেখে আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আইনি লড়াই করব। যত দিন যাবে দেখবেন নির্বাচন এগিয়ে আসবে, ভোট হবে এর ওপরে এসআইআর এর নাম থাকছে কি থাকছে না। বিজেপি বলবে ক্ষমতায় আসলে সব মুসলমানদের নাম কেটে উড়িয়ে দেবো, আর তৃণমূল বলবে আবার ক্ষমতায় আসলে সব মুসলমানদের নাম বাঁচিয়ে দেবো। এর উপরে পলিটিক্স হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দুর্নীতি, বিজেপির সাম্প্রদায়িকতা, বিজেপির বিদেশ নীতি ফেল, বিজেপির মহিলা সুরক্ষার্থে ফেল, সব ফেল ভুলে যাবেন। কি হবে? এসআইআর এর নাম থাকছে কি থাকছে না। আমি আপনাদের বলছি, কারো আশীর্বাদে অবৈধ ভোটার লিস্টে ইনক্লুড হবে না, কারো অভিশাপে বৈধ ভোটারকে বাদ দিতে পারবে না। শুধুমাত্র আপনাদেরকে কি করা হচ্ছে? হয়রানি করা হচ্ছে। হয়রানিটা কে করছে? নির্বাচন কমিশন। কারা করাচ্ছে? বিজেমূল করাচ্ছে। বিজেমূল পেছন দিক থেকে এই নির্বাচনের ইস্যু হিসাবে এটাকে তুলে ধরছে। এদের কাছে আর কোনো ইস্যু নাই। অ্যাডজুডিকেশন এসআইআর নিয়ে একটু কথা বলতে চাই, শুনবেন আপনারা। আমার কাছে সবার তথ্য এসে পৌঁছায়নি। আমি আমার পার্টি নেতৃত্বদের বলবো, নির্দেশ দিয়েছে ওগুলো দেন। যাদের ডিলিট হয়ে গিয়েছে আপনারা আজকেও বলছি আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে ডিলিট থেকে কি ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আজকে সেই ভদ্র মহিলা, সেই ভদ্র পুরুষকে খুঁজছি যিনি বলেছিলেন একজনের নাম বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে ঘেরাও করব। তিনি কোথায়? তিনি এখন হেলিকপ্টার চড়ে বলছে আমাকে ভোট দাও। হ্যাঁ, আর যিনি ভদ্র মহিলা বলেছিলেন আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, এসআইআর হয়ে গেল, অনেকের নাম ডিলিট করে দিয়েছে, সেই ট্রাইব্যুনালে মামলা হবে, সেটা পরের পার্ট। তিনি এখন কোথায়? তিনি এখন মঞ্চ থেকে বলছে এসআইআর পারচেস এনআরসি হতে দেব না। মানে বুঝতে পারছেন, উনি যেগুলো বলেছে হতে দেব না সব কটাই হয়েছে। ওয়াকাফ আইন পশ্চিম বাংলায় লাগু হতে দেব না, রাতারাতি লাগু করেছে। এসআইআর হতে দেব না, প্রায় 250 কোটি টাকার অধিক টাকা রাজ্য সরকার দিয়েছে এসআইআর করার জন্য। মাথায় রাখবেন, 250 কোটি টাকার বেশি এসআইআর করার জন্য রাজ্য সরকার দিয়েছে। প্রায় 90,000 অফিসার দিয়েছে দ্রুত এসআইআর করার জন্য। বুঝে আসছে? তার মানে এসআইআরটা কে করাচ্ছে? আপনি এখন বলছেন আমি এনআরসি হতে দেবো না, ডিটেনশন ক্যাম্প করতে দেবো না। মানে আগামী দিনে এনআরসি হতে পারে, ডিটেনশন ক্যাম্প হতে পারে, ধরে নেন। মমতা ব্যানার্জির কথা অনুযায়ী। তাই এনাকে সরকারে রেখে যদি এখন নাম ডিলিট হয়ে যায়, আবার সরকারে এসে নাম তুলবে কোনো গ্যারান্টি আছে? এখন তো এই সরকারের আন্ডারে আছি, এখন মমতা ব্যানার্জির সরকার চলছে, তাহলে নামটা ডিলিট হলো কেন? আন্ডার অ্যাডজুডিকেশন গেল কেন? উনি কালো জামা পরে সুপ্রিম কোর্টে গিয়ে খুব হই হই করেছে, এখন তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না সুপ্রিম কোর্টের দিকে। কিন্তু গত পরশু দিনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আমার মামলাতে গিয়ে তিনি নিজের প্রচার ছেড়ে আমার মামলাতে তিনি সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে। ভাবতে হবে, এটা ডিফারেন্স। তাই আপনাদেরকে এই এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো। প্রথম কথা, আমি প্রথম থেকে এসআইআর এর সাথে লেগে আছি, শেষ দিন পর্যন্ত থাকবো। আস্তে আস্তে ওখানে প্রশাসনের লোক আছে, ওরা দেখে নেবে। ডে 1 থেকে কি বলেছিলাম? এসআইআর এর সাথে আছি, থাকবো। কোন এসআইআর? স্বচ্ছ এসআইআর। স্বচ্ছতার নামে যদি কেউ নোংরামি করে ছেড়ে কথা বলবো না, মাঠে ময়দানে থাকবো, আইনি লড়াইয়ে থাকবো। যখন মমতা ব্যানার্জি তার দলের প্রার্থী কে হবে সেই নিয়ে যখন ব্যস্ত, নওশাদ সিদ্দিকী তখন কলকাতা হাইকোর্টে ছুটে গিয়েছিল এসআইআর এ মানুষের নাম পড়ে তার জন্য। কলকাতা হাইকোর্টে আমার মামলা আছে, সুপ্রিম কোর্টে আমার মামলা আছে। শুধু তাই নয়, ভাঙড়ের এক ব্যক্তির নাম কাটা গিয়েছে। যদি কারো নাম কাটা গিয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করতে পারেন।
আর এটা অফারটা শুধু আইএসএফ এর জন্য নয়, সবার জন্য বলছি। আমি এসআইআর নিয়ে যখন ক্যাম্প করেছিলাম কি বলেছিলাম, যদি একজন ভাঙড়ের ভোটারের নাম কাটা যায় তার হয়ে আইনি লড়াই আমি করব। আজকের এই স্টেজ থেকেও বলছি, ভোট দেবেন আর নাই দেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভোট দেন আমি জিতে বিধানসভায় যাব, না ভোট দিলে আমি বিধানসভায় যেতে পারবো না, কিন্তু মানুষের জন্য যে লড়াই করছি মানুষের জন্য লড়ে যাব, একথা আপনাদের জানিয়ে বলছি। ইভেন শুধু আইএসএফ এর কর্মী সমর্থক নয় বা শুভাকাঙ্ক্ষী নয় বা সাধারণ মানুষ নয়, যদি তৃণমূলের কোনো বন্ধুরা যদি এসআইআর এর অ্যাডজুডিকেশন বা নাম ডিলিট হয়ে গিয়েছে সে যদি আতঙ্কে থাকে, তাকেও আমি অফার দিয়ে যাচ্ছি। আমি জানি আপনি আমাকে ভোট দেবেন না, আপনার ভোট ঠিক করলে আপনার ভোট তৃণমূলে যাবে, তারপরেও বলে যাচ্ছি আর্টিকেল 326 আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন তার জন্য গোপনে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রেখে আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আইনি লড়াই করব। কারো যদি নাম ডিলিট হয় ইমিডিয়েট আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমার নেতৃত্বদের সাথে যোগাযোগ করতে বলবেন। আমি নেতৃত্বদের বলে যাব, যদি কোনো তৃণমূলের লোক যোগাযোগ করে তার পরিচয় কিন্তু গোপন রাখবেন। এই বিশ্বাসটা রাখতে হবে মানুষকে। তার বাধ্যবাধকতা আছে, সে তৃণমূল করতে পারে, এটাই তো আমাদের ডেমোক্রেসি। কিন্তু সে যদি আজকে বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমাদের উচিত হবে কি হবে না ভাই? আমি অন্তত দাঁড়াবো, কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক। আপনাদের জন্য বলে যাই, আমাদের সাথে যোগাযোগ করুন। ট্রাইব্যুনালে যেতে হতে পারে, আর না হলে কোর্টে যেতে হতে পারে। ট্রাইব্যুনালটা একটা ওয়ান অফ দ্য পার্ট অফ কোর্ট, ট্রাইব্যুনালটা একটা কোর্ট, কিন্তু ট্রাইব্যুনালে যাব না হলে কলকাতা হাইকোর্টে যাব, দুটোর মধ্যে একটা। গত কয়েকদিন আগে ভাঙড়ের একজনের নাম ডিলিট হয়েছে, আমার সাথে যোগাযোগ করেছে, ওকে আমি হাইকোর্টে ডেকেছি, খোঁজ নিয়ে দেখবেন ও হাইকোর্টে যাওয়ার আগে ভাঙড়ের বিধায়ক যে জবান দিয়েছিলাম তার আগে আমি কোর্টে গিয়ে পৌঁছে গিয়েছিলাম ওকে মামলা করাবো বলে। ওকে মামলা করিয়েছি, অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছি। ওকে জিজ্ঞাসা করে দেখবেন ওর আসা যাতায়াত যতটুকু খরচ হয়েছে অতটুকুই লেগেছে, কোর্ট ফি থেকে শুরু করে একটা পয়সা তাকে দিতে লাগেনি। তার বিধায়ক যখন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সেটা দিয়েছে। এটা আমি বলে যাই আপনাদের, শুধু ও একা নয়, এরকম যদি 1000 মানুষ হয়, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, 1000 মানুষের জন্য নওশাদ সিদ্দিকী যে কথা দিয়েছিল সেই দায়িত্ব ইঞ্চিতে ইঞ্চিতে পালন করবে এবং বুঝিয়ে দেবে। আমি ওই প্রতিশ্রুতি দেবো না ডবল চাকরির, ওই প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। আর যখন চাকরি চাইতে যাচ্ছে তখন পুলিশকে দিয়ে লাঠির আঘাত দিচ্ছে, ও কাজ আমি করবো না। বন্ধুগণ, আপনারা কেন আমাকে ভোট দেবেন এটা আপনাদের ভাবতে হবে, যে আজকে আপনাদের কণ্ঠ কোথায়। যা 2-4টে ছিল শাসক শুধু আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। আমি একটা কথা বলবো, আমি ব্যক্তিগত আক্রমণ পছন্দ করি না, আমি ব্যক্তিগত আক্রমণ পছন্দ করি না। ভেরি রিসেন্ট দুজনকে তৃণমূলে জয়েন করিয়েছে এবং 2 জায়গার টিকিট দিয়েছে। আমি ব্যক্তিগত আক্রমণে যাব না, কিন্তু তারা বিধায়ক হবেন কি হবেন না মানুষের উপরে নির্ভর করছে। 2 জায়গায় আমরা প্রার্থী দিয়েছি, আমরা 2 জায়গা থেকে জিতবো, আমরা সম্পূর্ণ আশাবাদী। কিন্তু আমার বলার প্রশ্ন এটা, দেখুন তাদের দুজনকে তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একটা সময় খুব আওয়াজ তুলতো, শাসক চক্রান্ত করে শাসকের বিরুদ্ধে তো বেশি আওয়াজ উঠতো, শাসক চক্রান্ত করে ওদেরকে পকেটের মধ্যে ভরে নেওয়ার চেষ্টা করছে। আজকে নওশাদ সিদ্দিকী কি চেষ্টা করেনি? মিনিস্ট্রির অফার দিয়ে, টাকা পয়সার অফার দিয়ে, জেল খাটিয়ে ভয় দেখিয়ে চেষ্টা করেনি কি? ব্যর্থ হয়েছে। কেন আমি ওদেরকে ব্যর্থ প্রমাণ করিয়েছি? যদি আমি চলে যাই তাহলে আজকে যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন হচ্ছে, মমতা ব্যানার্জি যখন হুমকি সুরে বলছে দিল্লির বিষয় দিল্লি গিয়ে করুন, এখানে গুলোগুলি করলে আমার থেকে কেউ খারাপ হবে না, সেই মুর্শিদাবাদের মধ্যে জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর লড়াই কিন্তু করে দেখাচ্ছে। তাহলে এটা যখন আমি জয়েন্ট হয়ে যাবার করতে পারবো, কেন মাননীয়া তো বলে দিয়েছে এখানে আন্দোলন করা যাবে না। এখানে যখন আন্দোলন করা যাবে না মাননীয়া বলেছিল, তারপর থেকে বড় বড় নেতারা সব ঘুমিয়ে পড়েছিল। তো যারা ঘুমায়নি তাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাই বন্ধুগণ, এতটুকু মনে রাখবেন, এই যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো সুরক্ষিত আছে। বিজেপি আইন করে কেড়ে নিতে পারেনি। এই মামলাটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য। আমি জোর গলায় বলবো, তৃণমূলের যারা সাধারণ কর্মী সমর্থক আছে, তৃণমূলের ওপর নেতারা যেটা বুঝিয়ে দেয় সেটা শুনে আমাকে অকথ্য ভাষায় কথা বলেন। আমি অনুরোধ করবো, বুকে হাত দিয়ে বলুন একবার,
যে আপনার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে, আপনার নানির কবরটা এখনো সুরক্ষিত আছে, আপনার মায়ের কবরটা সুরক্ষিত আছে, আপনার বাপের কবরটা সুরক্ষিত আছে। মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, কোনো নটোরিয়াস ক্রিমিনালের মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে। কিন্তু দেখুন আমি নাকি আবার বিজেপির দালাল, আমাকে বিজেপি দালাল বলছে, আর আমি আবার বিজেপির বিরুদ্ধেই মামলা করছি। সিএনআরসি করে তাড়িয়ে দেবে বলেছিল, তখন গিয়ে আমি মামলা করেছি বিজেপির বিরুদ্ধে। আইন করে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবার চেষ্টা হচ্ছে, এখনো যে আটকে রেখেছি আমার মামলা করে। ইভেন এসআইআর করে ভোটাধিকার যে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে মামলা নওশাদ সিদ্দিকী করেছে। তারপরেও আমি নাকি আবার বিজেপির দালাল হয়ে যাচ্ছে ওদের নজরে। যাক, ওদের নজর, ব্যাপারটা কি আছে না, ওয়ার্ল্ড ইজ লাইক মিরর, পৃথিবীটা একটা আয়নার মতো। আপনি কালো দেখলে কালো পাবেন, সাদা দেখলে সাদা পাবেন, লাল দেখলে লাল পাবেন। ওরা বিজেপির দালাল হয়ে বিজেপির দালালি তো দেখবে ভাই, তাই না? তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সব ভালো আছেন? ভালো থেকো মায়েরা সব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে অনুরোধ করব, আমি বিধায়ক হিসাবে আমি আমার ডিউটি পালন করে গিয়েছি। শুধু ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক হিসাবে নিজে মানুষ রেকগনাইজ করেছে। তাই অনুরোধ এটাই, দ্বিতীয়বারের জন্য পার্টি আমাকে আবার ভাঙড় থেকে নির্বাচনের করার সুযোগ দিয়েছে। তবে 2021 সালে অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল বিজেপি তৃণমূল মিলে। 2021 সালে কিন্তু এই পরিস্থিতি ছিল না। 2021 সালের পরিস্থিতি কি ছিল? দেশে থাকতে পারবো কি পারবো না। বিজেপি বলছে স্টেজ করে দেশ থেকে সব তাড়িয়ে দেবো, আর আবার তৃণমূল স্টেজ করে বলছে আমাকে ভোট দাও আমি সব রেখে দেবো। ওখানে আমরা বলেছিলাম অমিত শাহ মোদিজি কেন, 14 পুরুষের ক্ষমতা হবে না কোন ভারতীয় মুসলিমকে দেশ থেকে তাড়াবার। আজকে বলুন 5 বছরে কোন ভারতীয় মুসলিমকে দেশ থেকে তাড়িয়েছে, একটা প্রমাণ দিতে পারবেন? তখন বলেছিলাম মিলছে তো, আর আজকের দিনেও বলছি কারো ক্ষমতা নাই আমার আর্টিকেল 326 কেড়ে নেওয়ার। পেরেশানি করছে, বাইনারি পলিটিক্স হচ্ছে। যত দিন যাবে দেখবে নির্বাচন এগিয়ে আসবে, ভোট হবে এর ওপরে। এসআইআর এর নাম থাকছে কি থাকছে না। বিজেপি বলবে ক্ষমতায় আসলে সব মুসলমানদের নাম কেটে উড়িয়ে দেবো, আর তৃণমূল বলবে আবার ক্ষমতায় আসলে সব মুসলমানদের নাম বাঁচিয়ে দেবো। এর ওপরে পলিটিক্স হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দুর্নীতি, বিজেপির সাম্প্রদায়িকতা, বিজেপির বিদেশ নীতি ফেল, বিজেপির মহিলা সুরক্ষার্থে ফেল, সব ফেল ভুলে যাবেন। কি হবে? এসআইআর এর নাম থাকছে কি থাকছে না। আমি আপনাদের বলছি, কারো আশীর্বাদে অবৈধ ভোটার লিস্টে ইনক্লুড হবে না, কারো অভিশাপে বৈধ ভোটারকে বাদ দিতে পারবে না। শুধুমাত্র আপনাদেরকে কি করা হচ্ছে? হয়রানি করা হচ্ছে। হয়রানিটা কে করছে? নির্বাচন কমিশন। কারা করাচ্ছে? বিজেমূল করাচ্ছে। বিজেমূল পেছন দিক থেকে এই নির্বাচনের ইস্যু হিসাবে এটাকে তুলে ধরছে। এদের কাছে আর কোনো ইস্যু নাই। আর তৃণমূলের কাছে একটা এক্সট্রা ইস্যু আছে, সেটা কি? একটাই, বিজেপির ভয় প্রকল্প। তবে ভাঙড়ের মানুষকে বিজেপির ভয় দেখে রাখা যাবে? এই ভাঙড়ের মানুষকে যাবে নাকি? ভাঙড়ের মানুষকে বিজেপির ভয় দেখিয়ে আটকাতে পারবে না। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করছি, একটু আপনাদেরকেও ক্যাম্পেনের দায়িত্ব নিতে হবে। আমার ভরসা, আমার বিশ্বাস, 2021 সালে অনেকে আমাদেরকে ভালোবাসে, সমর্থন করে, কিন্তু বিজেপি চলে আসবে এর ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল। আজকের ডেটে কিন্তু তারা বুঝতে পেরে গিয়েছে তৃণমূল বিজেপি আলাদা নয়, একে অপরের পরিপূরক। তাই শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষ প্রস্তুতি নিচ্ছে। যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে, যেখানগুলো ছাড়া যেখানে বামেদেরকে সমর্থন আমরা করেছি, সমস্ত জায়গায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে এবং আইএসএফ বামপন্থীরা এবারে সরকার গঠন করবে। প্রস্তুতি নিয়েছে। সেই সময় যখন আপনাদেরকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলে ভয় দেখানো হচ্ছিল, সেই সময় আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে 26,151 ভোটের লিড দিয়েছিলেন। তবে আজকে ডেটে আমার ভরসা আপনাদের প্রতি, এই আস্থা আছে, এই লিড আর 26,151 থাকবে না, লিডটা এবারে কিন্তু ডবল হবে, 50+ হবে। এই আশা করতে পারি নাকি? এই আশা করা যায় তো নাকি আপনাদের কাছ থেকে? এই আশা করা যায় তো নাকি? এবারে লিডটা কত হবে? 50+ হবে তো নাকি ভাই? এবারে করতেই হবে। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে তুমি সংখ্যালঘুদের হেভি অংশের ভোট পেয়ে সংখ্যালঘুদের
সংখ্যালঘুদের সাথ দেওয়া তো দূরের কথা, বিজেপি সাথ দিচ্ছ। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে দলিত আদিবাসীদের ভোট পেয়ে দলিত আদিবাসীদের পাশে থাকা তো দূরের কথা, দলিত আদিবাসীদেরকে যারা শোষণ করছে বকলবে তার সাথ দিচ্ছ। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে রেডি হতে হবে। আপনাকে আগামী 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। এইটা এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে চায়ের দোকানে থেকে শুরু করে, যেখানে আমরা মুদিখানা থেকে শুরু করে বাসে ঘাটে বাসে রাস্তায় যেখানে যাব, একটাই কথা, 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। আমি একটা কথা বলবো লাস্টে, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে আমি যাচ্ছি না ভাই। রুচিরও একটা ব্যাপার থাকে তো নাকি, একটা রুচিরও ব্যাপার থাকে তো নাকি, অন্তত সেইটা অ্যাপ্লাই করবেন। আমি ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না, যার বোঝার বুঝে নেবেন, নাহলে গিয়ে মোবাইলে পোগো চ্যানেলে কার্টুন দেখবেন।